শুভেচ্ছা। শুরু হলো সব খবর। যমুনা টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মৌসুমী আহমেদ লোপা। আগস্ট মাসে আবারও নিজেদের অবস্থান জানান দিতে পারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশের যানবাহনে সম্ভাব্য হামলার আশঙ্কায় মাঠ পর্যায়ের ইউনিটগুলোকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তবে পুলিশ সদর দফতর বলছে এটি বিশেষ কোনো সতর্কতা নয়, নিয়মিত নিরাপত্তা বার্তারই অংশ। দেশব্যাপী পুলিশের ব্যবহৃত যানবাহন লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার আশঙ্কা করছে পুলিশ সদর দপ্তর। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বলা হয়েছে, উগ্রবাদী সংগঠনের সদস্য বা দুষ্কৃতিকারীরা পুলিশের জিপ, পিকআপ, বাসসহ বিভিন্ন যানবাহনের উপর হামলা চালাতে পারে। এমন তথ্যের প্রেক্ষিতে মাঠ পর্যায়ের সব ইউনিটকে নিরাপত্তা ব্যবস্থার জোরদার এবং দায়িত্ব পালনে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, আগস্ট মাসে আবারও নিজেদের অবস্থান জানান দেওয়ার চেষ্টা করতে পারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এ কারণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আমরা এই যে আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠী, যেটা নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক গোষ্ঠী, তাদের বিভিন্ন কার্যক্রম আগস্ট মাসে পরিলক্ষিত হচ্ছে, তো সেই জন্য আমরা সবাইকে সতর্ক থাকতে বলেছি। পুলিশ সদর দপ্তর বলছে এটি কোনো বিশেষ সতর্কতা নয়, নিয়মিত ঝুঁকি মূল্যায়নের ভিত্তিতে পুলিশ সদস্যদের যেসব নিরাপত্তা নির্দেশনা দেওয়া হয় এটিও তার অংশ। এই নির্দেশনা সেরকমই। এই নির্দেশনা দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে তার কাজটাকে স্মরণ করিয়ে দেওয়া এবং সতর্ক থাকা। ওই উদ্দেশ্যেই আপনার এই নির্দেশনা দেওয়া হয়েছে। এতে আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই, এটা নিয়মিত একটা নির্দেশনা। এছাড়া যে কোনো ধরনের নাশকতা বা উগ্রবাদী কর্মকাণ্ড মোকাবেলায় পুলিশ সবসময় প্রস্তুত ও সতর্ক রয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। উগ্রবাদী হোক কিংবা যে কোনো ধরনের সন্ত্রাসী গোষ্ঠী হোক, আমরা সবসময় বিষয়গুলো নজরদারির মধ্যে রাখি। এবং রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। ঢাকার চারপাশের নদীগুলোর 424টি স্থানে আবর্জনা ফেলে সরকারের সেবা প্রতিষ্ঠানগুলো এই কাজ বন্ধ করে নদীকে দূষণমুক্ত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কেননা ঢাকার চারপাশে 110 কিলোমিটার নৌপথে নৌ পরিবহন সচলের উদ্যোগ নিচ্ছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ঢাকার চারপাশে বৃত্তাকার নৌপথ উন্নয়ন সংক্রান্ত সভায় এই সিদ্ধান্ত হয়। রাজধানী ঢাকা, বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, বালু আর তুরাগ, এই 4 নদী ঘিরে রেখেছে তিলোত্তমা এই নগরকে। ঢাকা চারপাশের এই নদীগুলোতে রয়েছে 110 কিলোমিটার বৃত্তাকার নৌপথ, কিন্তু দখল দূষণে সেই পথে এখন অচল অবস্থা। রাজধানী ঢাকার যানজট কমাতে আর বৃত্তাকার এই নৌপথের পরিবেশ সুরক্ষা ও পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে উদ্যোগী হচ্ছে সরকার। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এ নিয়ে অনুষ্ঠিত হয় সমন্বিত বৈঠক। আলোচনা হয় বৃত্তাকার নৌপথ সচলের বিষয়ে। নৌ পরিবহন মন্ত্রী জানান, ঢাকার চারপাশে এই বৃত্তাকার নৌপথে ওয়াটার বাস সহ নৌ পরিবহন নিশ্চিতে নদীকে দূষণমুক্ত করার উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। তো সেই দূষণের জায়গা চিহ্নিত করতে গিয়ে দেখা গিয়েছে যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 21টি জায়গায় সরাসরি ওয়েস্টেজ দিয়ে দেওয়া হচ্ছে নদীতে। উত্তর সিটি কর্পোরেশনের এরকম 16টি জায়গা আছে। ঢাকা ওয়াসার 66টি জায়গা আছে। আবার মিল কারখানা যেগুলি আছে সেখানে 150টা জায়গা আছে। সব মিলে 424টি জায়গায় এই সরাসরিভাবে ওয়েস্টেজ দিয়ে দেওয়া হচ্ছে নদীতে। সেইটা বন্ধ করা কিভাবে যায় সেটা নিয়ে আজকে আলোচনা হয়েছে। সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রী জানান, আওয়ামী লীগ শাসনামলের গেল 10 বছরে বৃত্তাকার এই নৌপথ ঘিরে 57 কোটি টাকা ক্ষতি হয়েছে সরকারের। সেসব পর্যালোচনা করে নৌপথকে লাভজনক করার পরিকল্পনা করছে সরকার। একটা দুটো ব্রিজ আছে যার ফলে চক্রাকারে চলতে পারবে না, যেমন ধরেন টঙ্গী যেটা রেল ব্রিজ, সেই রেল ব্রিজের এখানে গিয়ে চেঞ্জ হবে। আপনি ব্রিজের এ পাশ থেকে ঘুরে আসলো, ওই পাশে এসে যদি কেউ থামে সেটা ক্রস করে পুনরায় বাসে উঠবে। ওইটুকু জায়গায় এই কনসিডারেশনে কোনো বিকল্প নেই। ঢাকা সিটির 2 প্রশাসক জানান, নদীতে আবর্জনা যেন ফেলা না হয় সেজন্য পার বাধা সহ বিভিন্ন পরিকল্পনা নেওয়া হচ্ছে। কারমাঙ্গি চর তো এটা পুরা চর, এটা মানে ইসের মধ্য দিয়েই এই আবর্জনা দিয়েই আজকের এই সৃষ্টি হয়েছে। তাই কাজে সেটাকে পারগুলো বেঁধে কিভাবে আবর্জনা যাতে নদীতে না ফেলে সেটার জন্য আমরা জনগণকে উৎসাহিত করব। ঢাকা শহরে যেভাবে সড়কে পরিবহনগুলো চলছে, জনগণের দৈনন্দিন জীবন আরও সহজ করার জন্য নৌপথকে একইভাবে উনি ব্যবহার করার জন্য উনি
ইতিমধ্যে নির্দেশনা দিয়েছেন। রোববারে বৈঠকে দেয়া প্রধানমন্ত্রীর নির্দেশনার অগ্রগতি নিয়ে ২-৩ মাস পর আবারও অনুষ্ঠিত হবে সমন্বিত বৈঠক। সেই বৈঠকে ঢাকার চারপাশের এই বৃত্তাকার নৌপথ ঘিরে বেসরকারি উদ্যোক্তাদের সম্পৃক্ত করার সম্ভাবনা রয়েছে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। ক্ষমতায় থাকতে হলে সরকারকে সমালোচনা সহ্য করতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সেই সাথে বিগত সরকারের সাথে যুক্ত থাকা অপরাধীদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জামায়াত সহ বিভিন্ন দলের শীর্ষ নেতারা। লেবার পার্টির এক আলোচনা সভায় বর্তমান সরকারের কার্যক্রম, স্থানীয় পর্যায়ে চাঁদাবাজি এবং বিভিন্ন প্রশাসনিক সিদ্ধান্তেরও সমালোচনা করেন তারা। জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এ সময় রাষ্ট্র পরিচালনায় সরকারের সমালোচনা করেন বিরোধী দলের নেতারা। যুদ্ধ করব দুইটা হয়, জেলে যাব বা কবরে যাব, কিন্তু কারোর সাথে নেগোশিয়েটও হবে না। সরকারকে স্থানীয় ও বিদেশি ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানান এলডিপি সভাপতি কর্নেল অলি আহমেদ। কিছু মোসাদের এজেন্ট, কিছু রয়ের এজেন্ট এখন বিরোধী দলীয় নেতাদের সম্বন্ধে বক্তব্য রাখছে। আমি তারেক রহমান সাহেবকে অনুরোধ করব, দেরিতে হলো আপনার আশেপাশে যারা আছে তাদেরকে চিহ্নিত করেন। দূরের কোনো লোকের থেকে কোনো বিপদ হয় না, কাছের লোকের থেকে বিপদ হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামাতে আমির বলেন, সরকারে যারা দায়িত্বে আছেন তাদের সমালোচনা চলবেই। গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে নিজেদের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেন বিরোধী দলীয় নেতা। যারা দায়িত্বে আছেন তাদের সমালোচনা চলবেই। দায়িত্বে যদি থাকতে চান, সমালোচনা সহ্য করার গুণও আপনাদের থাকতে হবে। যদি সমালোচনা সহ্য না করে তুষামতকারীকে আপনারা যদি প্রমোট করলেন, লালন করেন, মনে রাখবেন সেই তুষামতকারীরাই আপনাদেরকে বঙ্গোপসাগরে ডুবাইয়া ছাড়বে। পুরনো পথে হাঁটলে বিএনপিকেও আওয়ামী লীগের মতো পরিণতি ভোগ করতে হবে বলে মন্তব্য করেন তিনি। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। বিরোধিতা ও বিরোধী দল থাকবে, আন্দোলন হবে, কিন্তু এর মধ্য দিয়েই দেশের প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে পারলে গণতন্ত্র টিকে থাকবে। এই মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঠাকুরগাঁওয়ে জেলা আইনজীবী সমিতি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যোগ্য বিচার বিভাগ ও প্রশাসন গড়ে তুলতে পারলে উপকৃত হবে রাষ্ট্র। সেই সাথে কার্যকর সংসদ ও সংসদীয় কমিটিগুলোকে সক্রিয় করতে পারলে গণতন্ত্র অনেক দূর এগিয়ে যাবে। এর আগে মন্ত্রী ঠাকুরগাঁও ডায়াবেটিক সমিতি আয়োজিত এবং নেপালের সহায়তায় আই ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন। এ সময় মির্জা ফখরুল বলেন, বাংলাদেশ ও নেপালের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মাধ্যমে জনগণের কল্যাণ এবং উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে। সমস্যা আছে অনেক, এই সমস্যার মধ্যে থাকবে বিরোধিতা, থাকবে আবার বিরোধী দল থাকবে, আন্দোলন হবে। তার মধ্য দিয়েও প্রতিষ্ঠানগুলো যদি আমরা শক্তিশালী করতে পারি, তাহলে কিন্তু আমরা আমাদের গণতন্ত্রকে টিকিয়ে রাখতে পারবো। পাশের দেশ ভারতের দিকে তাকিয়ে দেখুন, অনেক প্রবলেম, সেই সমস্যার শেষ নেই। তারপরে দেখবেন ফাইনালি তাদের গণতন্ত্র টিকে যায়। টিকে যায় কি জন্যে? যে তাদের গণতন্ত্র প্রতিষ্ঠানগুলো দাঁড়িয়ে গেছে। ৭২-এর সংবিধান দেশকে বিভাজিত করে রেখেছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে চট্টগ্রামে পাহাড়ে জুলাই সমমর্যাদা সহাবস্থান ও সম্প্রীতি শীর্ষক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশ প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। গত ৫০ বছরে দেশের রাজনৈতিক দলগুলো জনগণকে ঐক্যবদ্ধ রাখতে ব্যর্থ হয়েছে। বিএনপিও বাংলাদেশকে ঐক্যবদ্ধ রাখতে পারেনি বলে দাবি করেন তিনি। পাহাড়ের মানুষের অধিকার ও বৈষম্যের প্রসঙ্গ তুলে এনসিপির আহ্বায়ক বলেন, পাহাড়ের মানুষের সুযোগ সুবিধা নিশ্চিত হচ্ছে না। পাহাড়ে সরকারি বরাদ্দ থাকলেও বিভিন্ন জায়গায় তা লুটপাট হয় বলেও অভিযোগ করেন তিনি। সব ক্ষেত্রে জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি জুলাই সনদ বাস্তবায়নের উপর গুরুত্ব দেন নাহিদ ইসলাম। বিএনপি বাংলাদেশি জাতীয়তাবাদের কথা বললো, এই দায়িত্বটা বিএনপি থাকলো। গত ৫০ বছরে বিএনপি এই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। বিএনপি বাংলাদেশের সকল জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করতে পারে নাই, যেটা তার প্রতিশ্রুতি ছিল, তার দর্শনের প্রতিশ্রুতি ছিল, জিয়াউর রহমানের প্রতিশ্রুতি ছিল। বিএনপির পরবর্তী নেতৃবৃন্দ সেটাকে
অনুসরণ করে নাই বা সেটাকে বাস্তবায়ন করতে পারে নাই। হবিগঞ্জে এনসিপির উপর হামলার মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন জেলা ছাত্রদল সভাপতি সহ ১১ আসামি। দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন জেলা ছাত্রদল সভাপতি শাহ রাজীব আহমেদ রিঙ্গন সহ ১১ জন। শুনানি শেষে বিচারক জামিন মঞ্জুর করেন। গত ২৮ জুলাই পদযাত্রা কর্মসূচি শেষে সার্কিট হাউসে ফেরার পথে হামলার শিকার হন এনসিপি নেতাকর্মীরা। এ ঘটনায় জেলা ছাত্রদল সভাপতি সহ ১১ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করেন জেলা যুব শক্তির আহ্বায়ক তন্ময় তাহের রুবেল। জুলাই গণ অভ্যুত্থানে রাজধানীর যাত্রাবাড়িতে সংঘটিত গণহত্যার বিচার কাজ গুরুত্বের সঙ্গে এগিয়ে নিচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রাথমিক তালিকায় এই এলাকাতেই অন্তত ৮৫ জনকে হত্যার তথ্য প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। দুপুরে রাজধানীর যাত্রাবাড়িতে নিহতদের পরিবার ও আহতদের নিয়ে আয়োজিত এক গণশুনানিতে এই তথ্য জানান তিনি। স্বজনহারাদের দাবি দ্রুত বিচার নিশ্চিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দিতে হবে দোষীদের। গণশুনানিতে অংশ নেন জুলাইয়ের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। তারা তুলে ধরেন ঘটনার দিনগুলোর অভিজ্ঞতা, অভিযোগ এবং দীর্ঘদিনের না পাওয়া অধিকারের কথা। জুলাই গণ অভ্যুত্থানে যাত্রাবাড়ি হত্যাকাণ্ডের মামলাকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে দ্রুততম সময়ের মধ্যে এই মামলার বিচার কাজ শেষ করা হবে বলে জানান চিফ প্রসিকিউটর। আমি চিফ প্রসিকিউশনের পক্ষ থেকে আপনাদের কাছে আমি এই ওয়াদা করে যেতে চাই যে আপনাদের প্রত্যেকটি পরিবার যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, প্রত্যেক পরিবারের বিচার ইনশাল্লাহ নিশ্চিত করা হবে। আপনারা একটু দয়া করে আমাদেরকে এই তথ্য প্রমাণ দিয়ে, সাক্ষ্য দিয়ে আমাদের এই বিচার কাজটাকে, এই তদন্ত কাজটাকে আপনারা ত্বরান্বিত করুন। দুবাইয়ে শর্ত সাপেক্ষে কারামুক্ত হয়েছেন বাংলাদেশের সাবেক আইজিপি বেনজির আহমেদ। দুবাই সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, গত ২৭ জুলাই সংযুক্ত আরব আমিরাতের একটি আদালত তার জামিন মঞ্জুর করে। পরে আইনি প্রক্রিয়া শেষে ৩০ জুলাই মুক্তি পান তিনি। শর্ত হিসেবে আদালতে পাসপোর্ট জমা রেখে তাকে মুক্তি দেওয়া হয়। বিচার চলাকালে আদালতের অনুমতি ছাড়া সংযুক্ত আরব আমিরাত ছাড়তে পারবেন না তিনি। তবে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক কিছু জানায়নি আমিরাত কর্তৃপক্ষ। এর আগে দুর্নীতি দমন কমিশনের একটি মামলায় ইন্টারপোলের রেড নোটিশ জারির পর ১২ জুন দুবাইয়ে বেনজির আহমেদকে গ্রেফতার করা হয়। দুবাইয়ে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ শর্ত সাপেক্ষে জামিন পেয়েছেন, এমনটা শোনার পর সার্টিফাইড কপি সংগ্রহের চেষ্টা চলছে। তার জামিন বাতিলের চেষ্টার জন্য নিয়োগকৃত ল ফার্মকে নির্দেশনাও দেওয়া হয়েছে। রাজশাহীতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনটা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আমি এখন শুনলাম এটা স্টেজে বসে, সাথে সাথে আমি হোম সেক্রেটারির সাথে কথা বলেছি। হোম সেক্রেটারি দুবাই আমাদের যে ইউএই অ্যাম্বাসেডার, তার সাথে কথা বলেছে। আমরা ল ফার্ম নিয়োগ করেছি, তাকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যেন বেইল ক্যান্সেলেশনের জন্য সে পার্সু করবে। খবর পেয়েছি তাকে অন কন্ডিশন এখানে তার ইউএই লিভ না করার শর্তে বেইল দিয়েছে। কি কি শর্ত আমি সার্টিফাইড কপিটা জোগাড় করতে বলেছি। বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনার জন্য কাজ চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট দেশের সঙ্গে আলোচনা চলছে বলে জানান তিনি। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে কথা জানান তিনি। এ সময় তিনি আরও বলেন, চীনের সাথে বাংলাদেশের কৌশলগত গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, পাশাপাশি যুক্তরাষ্ট্রের বিনিয়োগও রয়েছে বাংলাদেশে। বলেন, হুতিকে প্রতিরোধে সৌদি নেতৃত্বাধীন জোটে যোগ দিয়েছে বাংলাদেশ। জোট কার্যকরে যা প্রয়োজন তা পাঠাবে বাংলাদেশ সরকার। তো হুতিদেরকে ট্যাকেল করতে যে ধরনের অ্যাসিস্ট্যান্স লাগবে, ওই ধরনের অ্যাসিস্ট্যান্সে বাংলাদেশ বাংলাদেশ whatever resources Bangladesh has, we will extend that. না ফিরিজানার ব্যাপারে তো আমরা প্রক্রিয়া ইনিশিয়েট করতেছি। হোম মিনিস্ট্রি has initiated the necessary processes, তো আলাপ আলোচনা চলছে। সরবরাহ কম, দিন দিন ঘনীভূত হচ্ছে রাজধানীর গ্যাস সংকট। বাসাবাড়িতে চুলা না জ্বলায় অনেকের বিকল্প এখন মাটির চুলা। যানবাহনে সিএনজি পেতে ফিলিং স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, তবুও মিলছে না পর্যাপ্ত জ্বালানি। প্রভাব পড়েছে চালকদের আয় রোজগারে। গ্যাস সংকটে শিল্প কলকারখানায়ও ব্যাহত হচ্ছে উৎপাদন। সংকট কবে দূর হবে, সরকারের পক্ষ থেকে স্পষ্ট বার্তা চান ভুক্তভোগীরা। গ্যাস নিতে রাজধানীর সিএনজি স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ সারি। মধ্যরাত থেকে তাদের এই অপেক্ষা যেন অন্তহীন। সারাদিন গাড়ি চালিয়ে রাতে গ্যাস নেওয়ার জন্য ঘুমাতেও পারেন না অনেকে। ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা।
কালকে সিলেট থেকে আসছি ঢাকা, আজকে এই সকালবেলা নামা দিয়ে যে সিরিয়াল লাগলাম, এখন এই সিরিয়ালটা বিকাল 4টা বাজে, আমি কখন ঘুমাবো, আবার কালকে আবার ডিউটি আছে। আমরা দেখা গেছে যে সারা রাত বসে পাম্পে বসে থাকি সিরিয়ালে, সকালবেলা আর গাড়ি চালাতে পারি না। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না পর্যাপ্ত গ্যাস, নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, কমেছে আয় রোজগার। চালকদের প্রশ্ন, কবে যাবে তাদের এই দুর্ভোগ? গাড়ি চালায় যে পরিশ্রম হচ্ছে তার চেয়ে বড় সিরিয়াল দিয়া অপেক্ষা করতে করতে আস্তে আস্তে গাড়ি আগাইতে আগাইতে সিরিয়াল দিয়ে আরো ক্লান্ত হচ্ছি। এক সপ্তাহে 2-2.5 হাজার টাকার গ্যাস দিয়ে আমার চলে, আমার এখন তেল লাগতেছে প্রায় 7-8 হাজার টাকার। অন গ্যাস পেলাম 130 টাকার, এই 130 টাকা শেষ হইলে এই দুপুরের পরে আবার সিরিয়াল কাইটা নেমে হলে 2.5-3 ঘন্টা থাকুন লাগবো। সিএনজি পাম্প কর্তৃপক্ষ অসহায়, গ্যাসের চাপ কম থাকায় গ্রাহক চাহিদা মেটাতে পারছেন না তারা। 3 দুগুণে 6টা নজেল, আমি সেখানে 2টা নজেল চালাইতে পারতেছি। আমি যে পরিমাণ গ্রাহককে দিতে পারবো তার চেয়েও কম গ্রাহককে আমি সেবা দিতে পারতেছি। গ্যাস সংকটে চোলা জ্বলছে না নগরবাসীর, এক বেলা রান্না করতেও হিমশিম খেতে হচ্ছে। বিকল্প হিসেবে ইন্ডাকশন, এমনকি মাটির চুলা ব্যবহারেও বাধ্য হচ্ছেন অনেকে। 20 দিন হয়ে গেছে একেবারে গ্যাস নাই। আগে তারপরেও মনে করেন একটু মোমবাতির মতন জ্বলতো। মাটির চুলা অনেক কষ্ট হয় রাঁধতে, ঘর বাড়ি নোংরা হয়ে যায়। আমার মায়ের বাসা আছে ওই যে সামনে, ওইখান থেকে রান্না নিয়ে এই হিটারে। এদিকে শিল্পে গ্যাস সংকটে ব্যাহত হচ্ছে উৎপাদন, সময় মতো রপ্তানি আদেশ পূরণ নিয়ে দুশ্চিন্তায় মালিকপক্ষ। সাইজিং বন্ধ থাকার কারণে কোনো পার্টির সেট দিতে পারতেছি না, কোনো পার্টির সাথে লিয়াজও ভালো রাখতে পারতেছি না। আমরা দিনমজুর মানুষ, আমরা যদি এখন এই পরিস্থিতিতে যাই তাহলে হয়তো সামনে এই সপ্তাহের ভিতরে আমাদের বন্ধ হয়ে যেতে পারে ফ্যাক্টরি। পার্টির কাছ থেকে টাকা নিয়ে আসবে, তারপরে না আমার স্যালারি দিব, আমরা একটা সমস্যার মধ্যে পড়ে আছি। গ্যাস সংকটে থমকে দাঁড়িয়েছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। আশ্বাস নয় কবে দূর হবে এই সংকট, পরিষ্কার তথ্য চান ভুক্তভোগীরা। এম এ আজিজ, যমুনা নিউজ, ঢাকা। ভালোবাসার সম্পর্ক থেকে বিয়ে, একবার বিচ্ছেদ, পরে আবারও নতুন করে সংসার, কিন্তু সেই সম্পর্কের টানাপোড়েনেই মর্মান্তিক পরিণতি রাজধানীর কলাবাগানে। পারিবারিক কলহের জেরে স্ত্রী ও শাশুড়িকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে স্বামী শিপনের বিরুদ্ধে। ঘটনার পর 9 মাসের শিশু সন্তানকে সঙ্গে নিয়ে নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেন শিপন। শরীয়তপুরের ফারজানাকে প্রেম করে বিয়ে করেন মাদারীপুরের শিপন। দাম্পত্য কলহের কারণে একবার তাদের বিচ্ছেদ হলেও পরে দুই পরিবারের সম্মতিতে আবারও সংসার শুরু করেন তারা, কিন্তু সম্পর্কের টানাপোড়েনের অবসান হয়নি। সেই দ্বন্দ্বই শেষ পর্যন্ত গড়ায় রক্তাক্ত হত্যাকাণ্ডে। শনিবার গ্রামের বাড়ি থেকে ফিরে রাজধানীর কলাবাগানে শ্বশুর বাড়িতে ওঠেন ফারজানা শিপন দম্পতি। রাতেই তাদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে স্ত্রীকে ছুরিকাঘাত করেন শিপন। ঘটনাস্থলেই মারা যান ফারজানা। থামাতে গেলে শাশুড়ি ফিরোজা বেগমকেও ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নেওয়া হলে মারা যান ফিরোজা বেগম। মামাই কখনই তারে প্রশ্রয় দেয় নাই। ও মামানির পড়াই সময় ফোন দিত, সে হচ্ছে মহিলা মানুষ, হ্যাঁ, তাকে পড়াই সময় ফোন দিত, ফোন দিয়া বুঝাইতো, দৈনিক 2-3 বার করে ফোন দিত। ওই ডিভোর্স হওয়ার পরেও দুইজনেই রাজি বলে আপনি আপনার বাসায় নিয়ে আপনি বিয়াটা পড়া যান। পরে আমার বাসায় নিয়ে আমি বিয়া পড়ায় দিয়েছি। বিয়া পড়ায় দেওয়ার পরে ওইখানে আমি 7 দিন তুলি রাখে। কি করতো ছেলে? ছেলে তখন গাড়ি চালাইতো। হত্যাকাণ্ডের পর 9 মাসের শিশু সন্তানকে নিয়ে কলাবাগান থানায় গিয়ে আত্মসমর্পণ করেন শিপন। নিহতের স্বজনদের অভিযোগ, শিপন মাদকাসক্ত ছিলেন। টাকার জন্য প্রায়ই ফারজানাকে মারধর করতেন। আমার ওয়াইফরে আমার মেয়ের মাইরে লাইছে, যেহেতু ঠিক আছে আমি ডাইরেক্ট ফাঁসি চাই, এছাড়া আমি কিছু চাইতে পারি না। ঝগড়া তো অনেক দিন ধরে চলছিল না? ঝগড়া আগে টুকি নাকি ধরেন আমার গাড়ি কিনা দিতে হয়েছিল, তা আমি গাড়ি কিনে আমার তরিক নাই। প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা পুলিশের। স্বামী স্ত্রী থাকতো মূলত মোহাম্মদপুরে। তো গতকালকে একটা বিয়ের অনুষ্ঠান তারা শেষ করে রাতে তারা চিন্তা করে যে আমরা যাই শ্বশুর শাশুড়ি বাসায় গিয়ে আজকে রাত্রি যাপন করব। তো পরবর্তীতে কালকে রাতে এসে তারা এখানে শ্বশুর শাশুড়ি বাসায় রাত্রি যাপন করে এবং ওই চিরাচরিত নিয়ম অনুযায়ী আজকে সকাল 9:30টার দিকে তাদের আবার ওই ঝগড়াঝাটি শুরু হয় আর কি। তারপরে এই ঘটনা। অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। রাবি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।
চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র মামলায় শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন সহ 5 আসামিকে 5 দিন করে মোট 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকালে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 3-এর বিচারক মোতাসিম বিল্লাহর শুনানি শেষে এই আদেশ দেন। এর আগে এই দুটি মামলায় তার বিরুদ্ধে 7 দিন করে 14 দিনের রিমান্ডের আবেদন করেছিল পুলিশ। পরে হাটহাজারী থানায় দায়ের হওয়া আরেকটি চাঁদাবাজি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক লোকমান হাকিম এই আদেশ দেন। চট্টগ্রাম মহানগর ও জেলা পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গত বৃহস্পতিবার যশোরে 3 সহযোগী সহ গ্রেফতার হয়। হত্যা, চাঁদাবাজি সহ ডজনেরও বেশি মামলা আছে তার বিরুদ্ধে। অপরাধ জগতে তার পরিচিতি দুবাইয়ে থাকা সাজ্জাদের সেকেন্ড ইন কমান্ড হিসেবে। নতুন গণমাধ্যম কমিশন গঠনের কাজ চলছে বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। গণমাধ্যম সংস্কার কাজে যেসব প্রতিবেদন ও সুপারিশ রয়েছে সরকার তা বিবেচনা করছে বলেও জানান তিনি। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এসব কথা জানান। মালিকপক্ষ ও সাংবাদিকদের সাথে আলোচনার মাধ্যমে একটি বেতন কাঠামো তৈরির কাজ চলছে বলেও জানান তথ্যমন্ত্রী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের 64তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা। এতে প্রধান অতিথি তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, বিশিষ্টজন সহ জ্যেষ্ঠ সাংবাদিকরা। তাদের মতে সাংবাদিকতাকে গণতন্ত্র ও জনকল্যাণে কাজে লাগাতে চাইলে বুদ্ধিবৃত্তিক কাজ করতে হবে। তারা অনেক সময় বলেন এটা নেই, এই রকমের বাধা আছে, এই রকমের সমস্যা আছে। আমি গ্রহণ করি, সবগুলি গ্রহণ করি। সবকিছু যদি ঠিক থাকতো তাহলে বোধহয় সাংবাদিকের প্রয়োজন থাকতো না। সাংবাদিকতা যদি একটা বুদ্ধিবৃত্তিক রাজনৈতিক দায়িত্ব হয় তাহলে এই প্রশ্নটা আমাদের নিজেদেরকে, সমাজকে করতে হবে। ইউরগেন হাবারম্যাসের গণপরিষদ ধারণাও আজ ইপিস্টেমোলজিক্যাল সংকটে। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, যোগ্যতা সম্পন্ন ও দক্ষ সাংবাদিক ছাড়া রাষ্ট্র বিনির্মাণ সম্ভব নয়। তবে হঠাৎ বনে যাওয়া সাংবাদিকদের প্রতিরোধ করতে হবে। তাদের লেখনী, কলম, সেই কলমের মাধ্যমে দেশের, সমাজের বিশাল পরিবর্তন ঘটাতে পারে যদি সেই সাংবাদিকতা বস্তুনিষ্ঠ হয়, সত্য সংবাদ পরিবেশন করে, হলুদ সাংবাদিকতা না হয়। সমাজ পরিবর্তনে এই লেখনীর বিশাল ভূমিকা। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপনের দৃষ্টিতে অপতথ্য প্রতিরোধী এখন গণমাধ্যমের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। জানান, সাংবাদিকতাকে একটি সুরক্ষিত পেশা হিসেবে দাঁড় করাতে কাজ করছে সরকার। অপতথ্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অনেকেই একমত পোষণ করেন না, কিন্তু এটা আমরা ব্যবস্থাপনার দায়িত্বে থাকতে গিয়ে দেখছি জার্নালিজমটা একটা চ্যালেঞ্জ ছিল, আছে এখনো, কিন্তু তার চেয়ে তো অনেক বেশি জায়গা দখল করে ফেলেছে অপতথ্যের চ্যালেঞ্জ, বিকৃত তথ্যের চ্যালেঞ্জ, এবং এটাকে কমব্যাট করাটা। এবং সেই কারণে আমরা চেষ্টা করছি এই ক্ষেত্রে আধুনিক জ্ঞান, কৌশল, পদ্ধতি, প্রযুক্তি এর একটা সম্মিলিত ব্যবহার কিভাবে করতে পারি। মন্ত্রী আরও জানান, গণমাধ্যম কমিশন প্রণয়নে অংশীজনদের সাথে কথা বলে এবং সংস্কারের জন্য পাওয়া প্রতিবেদন ও সুপারিশ খতিয়ে দেখা হচ্ছে। মালিক ও সাংবাদিক পক্ষের সাথে সম্মিলিত আলোচনা করে নির্দিষ্ট বেতন কাঠামো তৈরির কথাও বলেন তিনি। সাংবাদিকতা পেশাকে একটা ওয়েস্ট বোর্ডের কাঠামোর মধ্যে আনা, তার পেশাকে অর্থনৈতিকভাবে মর্যাদাশীল করা, মর্যাদার দিক থেকে এটাকে সিকিউর করা, এই কাজগুলি আসলে কখনোই ওইভাবে করা হয় নাই। এই চ্যালেঞ্জটা মোকাবেলা করতে চাইলে সাংবাদিকতার পেশার যে জগতের যে কমিউনিটি, এই 3 পক্ষের একটা সর্বসম্মত সিদ্ধান্ত দরকার। আমরা এই বিষয়ে কাজ করছি। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। সরকারের নতুন সিদ্ধান্ত আশ্বাসের পর শাহবাগের অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা। রোববার রাজধানীর শাহবাগ থানার সামনের সড়কে কয়েক ঘণ্টা অবস্থান কর্মসূচি পালনের পর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন বিজ্ঞপ্তি এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্ত নেন তারা। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগে নির্ধারিত 29 অক্টোবরের পরিবর্তে আগামী 1 অক্টোবর চূড়ান্তভাবে নির্বাচিত 14,384 জন সহকারী শিক্ষক সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করবেন। পরদিন 2 অক্টোবর তাদের পদায়ন করা হবে, যথাসময়ে নিয়োগপত্র পাঠানো হবে এবং পরে পেশাগত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। বিজ্ঞপ্তি প্রকাশের পর আন্দোলনকারীরা জানান, সরকারের এই সিদ্ধান্তকে ইতিবাচক বলছেন তারা। বিসিএস নন ক্যাডার পদে সুপারিশের ক্ষেত্রে মেধা তালিকা প্রকাশে পিএসসির কোনো আইনি বাধা নেই। এটি বিধিমালার একটি বাধ্যবাধকতা বলে পূর্ণাঙ্গ রায় দিয়েছেন হাইকোর্ট।
এর আগে ৪৩তম বিসিএস পরীক্ষার নন ক্যাডার নিয়োগ প্রক্রিয়ায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের কিছু পদক্ষেপের বৈধতাকে চ্যালেঞ্জ করে রিট করেন কয়েকশো নন ক্যাডার প্রার্থী। রিটকারীরা প্রত্যেকে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। শুনানি শেষে বিচারপতি শশাঙ্ক শেখর সরকার এবং বিচারপতি উর্মি রহমান গত ২৫ জুন রায় দেন। আজ রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়। শুনানিতে পিএসসির যুক্তি ছিল, পরবর্তী বিসিএস এর ফলাফল প্রকাশের পর আগের বিসিএস থেকে সুপারিশের সুযোগ নেই। তবে রায়ে আদালত জানিয়েছেন ২০২৩ সালের বিধিমালা অনুযায়ী সুপারিশ প্রক্রিয়া চালিয়ে যেতে কোনো বাধা নেই। আগামী ৬০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ মেধা তালিকা প্রকাশ করতে নির্দেশনা দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার জন্য ২৬৬ জন আইন কর্মকর্তা নিয়োগে অনিয়ম হয়েছে দাবি করে বিক্ষোভ করেছেন বিএনপিপন্থী আইনজীবীদের একাংশ। তাদের দাবি অর্থের বিনিময়ে নিয়োগ দেওয়া হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে অ্যাটর্নি জেনারেল বলেছেন, নিয়োগের এখতিয়ার রাষ্ট্রপতির। নিয়োগপ্রাপ্তরা স্বচ্ছ ও নিরপেক্ষভাবে রাষ্ট্রের পক্ষে কাজ করবেন। গত ৩০ জুলাই সুপ্রিম কোর্টে রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনার জন্য ২৬৬ জন আইন কর্মকর্তাকে নতুন করে নিয়োগ দেয় সরকার। তাদের মধ্যে ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৮০ জন সহকারী অ্যাটর্নি জেনারেল। নিয়োগের পর রোববার নতুন আইন কর্মকর্তারা অ্যাটর্নির কার্যালয়ে অফিস শুরু করেন। নিয়োগ প্রাপ্তদের নিয়ে আপিল বিভাগে যান অ্যাটর্নি জেনারেল। পরে অ্যাটর্নি জেনারেল আশা করেন রাষ্ট্রপক্ষের আইন কর্মকর্তারা স্বচ্ছ ও নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করবেন। ভিন্ন ভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, সবার হয়তো একই রকম এক্সপার্টিস নাও থাকতে পারে। যার যে ক্ষেত্রে বিশেষজ্ঞতা আছে তিনি সেক্ষেত্রে কাজ করবেন। আমরা সবাইকে একটা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে এই অ্যাটর্নি জেনারেলের সততার ভিত্তিতে, পেশাদারিত্বের ভিত্তিতে রাষ্ট্রের পক্ষে রাষ্ট্রের স্বার্থ রক্ষা করার জন্য আমাদেরকে যে নিযুক্ত করা হয়েছে আমরা সেটাই করে যাব। তবে এই নিয়োগ ঘিরে দুর্নীতির অভিযোগ এনে দুপুরে অ্যাটর্নি কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন নিয়োগবঞ্চিত বিএনপিপন্থী আইনজীবীদের একাংশ। তাদের দাবি, অর্থের বিনিময়ে আইন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। যখন বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করে নেতাকর্মীরা, যখন জিয়াউর রহমানের আদর্শ নেতাকর্মীরা বঞ্চিত হয়, তাদেরকে নির্যাতন করা হয়, মামলা খায়, তাদেরকে বাদ দিয়ে ৪ কোটি টাকার লেনদেনের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি অ্যাটর্নি জেনারেল অফিসে 80% মতো ফ্যাসিস্ট, সুবিধাবাদী এবং সকল সুপ্তগুপ্ত এরা দুর্নীতিবাজও আছে। তবে নিয়োগ প্রক্রিয়ার বিষয়েও কথা বলেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। বলেন, আইন কর্মকর্তা নিয়োগ দেওয়ার এখতিয়ার রাষ্ট্রপতির। বাংলাদেশের মানুষ দেখতে চায় যে কোনো প্রতিষ্ঠানে যখন কোনো নিয়োগ হোক না কেন, সেই নিয়োগের ভিত্তিটা হচ্ছে সততা, তার কর্মদক্ষতা এবং তার একটা ন্যাশনালিস্টিক স্পিরিট এবং দেশপ্রেম। আমার মনে হয় এই নিয়োগের মাধ্যমে সরকার এবং রাষ্ট্রপতি সরকার নিয়োগ যে দিয়েছেন, নিশ্চয়ই সরকার এগুলো বিষয় বিবেচনা করেছেন। দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সোচ্চার থাকতে আইন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান অ্যাটর্নি জেনারেল। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। ছাঁটাই করা কর্মকর্তা কর্মচারীদের চাকরিতে পুনর্বহালের দাবি জানিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির চাকরিচ্যুত কর্মীরা। দুপুরে মতিঝিলে আয়োজিত মানববন্ধনে এই দাবি জানান তারা। বলেন, শ্রম আইন লঙ্ঘন করে কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই গেল ২৫ জুন থেকে ২৮ জুলাই পর্যন্ত ১৭ জন কর্মীকে চাকরিচ্যুত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। দেয়া হয়নি কোনো ক্ষতিপূরণও। এছাড়া আরও ১৪০ জন কর্মকর্তাকে ডিসেম্বরের মধ্যে ছাঁটাইয়ের তালিকা প্রস্তুত করেছে ডিএসসি। চাকরিচ্যুতরা বলেন, বেআইনিভাবে ছাঁটাইয়ের কারণে দেশের প্রধান পুঁজিবাজারের কর্মকর্তাদের মধ্যে চাকরি হারানোর আতঙ্ক তৈরি হয়েছে। এতে নষ্ট হচ্ছে কর্মপরিবেশ। অবিলম্বে চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবি জানান আন্দোলনকারীরা। পাশাপাশি এই সিদ্ধান্তকে অযৌক্তিক উল্লেখ করে দায়ীদের বিরুদ্ধে তদন্ত করে শাস্তির আওতায় আনার দাবি জানান তারা। সহকর্মীদেরকে যেভাবে অন্যায়ভাবে ছাঁটাই করা হয়েছে এবং কোনো ভ্যালিড রিজন তারা বলতে পারে না যে আপনাকে এই কারণে আমরা ছাঁটাই করতেছি। সো এই অন্যায় ছাঁটাইয়ের বিরুদ্ধে আমরা আসলে প্রতিবাদ জানাচ্ছি। আমার দাবি যে চাকরিতে তারা পুনর্বহাল করুক, আর যদি এরকম যেতেই হয় আমাদের সাথে আলোচনা করে সুন্দর একটা পলিসির মাধ্যমে তারা আমাদের সাথে কথা বলতে পারে। বিনা অপরাধে উইদাউট নোটিস 5 মিনিট আগেও জানি না যে আমাদের চাকরি নাই। আন্তর্জাতিক আন্ডার ওয়াটার রোবোটিক ড্রোন নির্মাণ প্রতিযোগিতায় বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া MISTর শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিজয়ী দলের সদস্যরা তার সাথে সাক্ষাৎ করেন।
অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী তাদের উদ্ভাবিত আন্ডার ওয়াটার রোবটের নকশা, প্রযুক্তিগত সক্ষমতা এবং ব্যবহারিক দিক সম্পর্কে জানতে চান। শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত আন্ডার ওয়াটার রোবটটি প্রধানমন্ত্রীর সামনে প্রদর্শন করেন। প্রধানমন্ত্রী বলেন, তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ। গবেষণা, প্রযুক্তি উন্নয়ন ও স্টার্টআপ উদ্যোগে সরকার সবসময় পাশে থাকবে। পাশাপাশি সেমিকন্ডাক্টর, ফার্মাসিউটিক্যালস সহ নতুন রফতানি খাত গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। এ সময় MISTর কমান্ড্যান্ট সহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও বিজয়ী দলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সরকারি হাসপাতালে অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন মজুদ থাকা সত্ত্বেও রোগীকে বাইরে থেকে ভ্যাকসিন কিনতে বাধ্য করার অভিযোগের সত্যতা পেয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি এই ঘটনায় জড়িত 2 স্বাস্থ্যকর্মীকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন। পরে গাইবান্ধা আধুনিক সদর হাসপাতাল পরিদর্শন করে রোগীদের চিকিৎসা সেবা এবং খাবারের মানও যাচাই করেন। কুকুরের কামড়ে আহত হয়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন এক নারী, কিন্তু হাসপাতাল থেকে জানানো হয় মজুদ নেই জলাতঙ্কের টিকা। পরে নিজ খরচে বাইরে থেকে কিনে আনেন ভ্যাকসিন। ঠিক সেই সময়ে হাসপাতালটিতে আকস্মিক পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। উপস্থিত রোগী ও স্বজনদের কাছে জানতে চান সার্বিক চিকিৎসা সেবা সম্পর্কে। বাইরে থেকে 1030 টাকায় ভ্যাকসিন কেনার বিষয়টি মন্ত্রীর কাছে তুলে ধরেন ওই নারী। বিষয়টি শুনে ক্ষুব্ধ হন স্বাস্থ্যমন্ত্রী। খোঁজখবর নিতেই বেরিয়ে আসে হাসপাতালে মজুদ আছে জলাতঙ্কের ভ্যাকসিন। এরপরেও রোগীকে বাইরে থেকে ভ্যাকসিন কিনতে বাধ্য করা হয়। এ ঘটনায় উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হেদায়েতুল ইসলাম ও মেডিকেল অফিসার জিল্লুর রহমানকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন তিনি। বহুদিন যাবত আপনাদেরকে মোটিভেট করার চেষ্টা করতেছি, আপনার লোক এখানে দিবে না, চুরি করে নিয়ে বিক্রি করবে, আর আমার মানুষ কষ্ট করবে। আমরা এই জন্য সরকার চান না। আর আপনার ডাক্তার অপোজিটে 3 হাত দূরে, উনি রিপ্লাই করতে শুনেন নাই, উনি না শুনে থাকতে পারেন না। এখানে শত শত লোক থাকে না যা আওয়াজ শুনবে না। এই 2 জনের ছবি নেন, আপনি এসে ওকে সাসপেন্ড করেন, তারপর আমি চিঠি নিয়ে যাবো, আমি এখন সদরে যাব, তারপর আপনার এখানে হয়ে যাব। সরকারি ওষুধ ও সেবা বঞ্চিত করার মতো ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে সে বিষয়ে কঠোর হুঁশিয়ারি দেন মন্ত্রী। কিছু অনিয়ম পেয়েছি, আমি অ্যাকশনে গিয়েছি, ইনশাল্লাহ আমি গিয়ে এগুলির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। টেন্ডারের দুর্নীতি আপনারা বলেছেন, আমিও দেখেছি। আমি এখানে পেশা বসে, আমার সভাপতি ওনারা ছিলেন, ড্যাবের সভাপতি ছিলেন, ডিসি মহোদয় ছিলেন, এসপি মহোদয় ছিলেন। আমরা অবজার্ভ করেছি, আমরা চেষ্টা করতেছি, আপ্রাণ চেষ্টা করতেছি। এরপর গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে গিয়ে বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন স্বাস্থ্যমন্ত্রী। ভর্তি রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসা সেবা, ঔষধের প্রাপ্যতা এবং হাসপাতালের পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। যমুনা টেলিভিশনে সংবাদ প্রচারের পর রংপুর সদর উপজেলার পালিছড়া স্টেডিয়ামের প্যাভিলিয়নের প্রোটেকশন গ্লাস প্রতিস্থাপন করে দিয়েছে জেলা ও উপজেলা প্রশাসন। গত 25 এপ্রিল ঘূর্ণিঝড়ে প্যাভিলিয়নের গ্লাস ভেঙে যাওয়ায় নিরাপত্তা নিয়ে তৈরি হয় শঙ্কা। কেননা নতুন করে স্পোর্টস বালিকা ফুটবল চ্যাম্পিয়ন দলের ক্যাপ্টেন অনন্যা, স্ট্রাইকার স্মৃতি কিস্কু সহ এখানে থাকতেন 14 জন ফুটবলার। বিভিন্ন দফতরে আবেদন করলেও সেটি মেরামত না হওয়ায় নির্ঘুম রাত কাটাতেন তারা। 28 ও 29 জুলাই এ নিয়ে যমুনা টেলিভিশন সংবাদ প্রচার করলে টনক নড়ে প্রশাসনের। ওই দিনই ক্রীড়া মন্ত্রণালয় জেলা প্রশাসনকে নির্দেশনা দিলে উপজেলা প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করে তড়িৎ গতিতে গ্লাস প্রতিস্থাপন সহ পুরো গ্লাসে প্রোটেকশনের কাজ করে দেয় জেলা প্রশাসন। এতে খুশি খেলোয়াড় ও কোচরা। জেলা প্রশাসন জানিয়েছেন, স্টেডিয়ামটি কার কাছে হস্তান্তর করা ছিল সেই জটিলতায় কাজটি করে দিতে বিলম্ব হয়েছে। ক্রীড়া মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাই যে আমাদের এই যে গ্লাস লাগানোর জন্য এখন আমরা নিরাপদে থাকতে পারবো। সরকার যে গ্লাসটা লাগাই দিছে তার জন্য আমরা সুরক্ষিত প্র্যাকটিস করে দুপুরবেলা যখন আমরা একটু রেস্ট নেব তখন ভালো করে রেস্ট নিতে পারবো। এত দ্রুত যে কাজটি সমাপ্ত হবে এটা আসলে আশ্চর্য করেছে। তাদের কিছু অন্যান্য যে মাঠের অসুবিধার বিষয় তারা উল্লেখ করেছে, আমরা সেগুলোও খুব দ্রুত জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে এই আপনার অসুবিধাগুলো দূর করার চেষ্টা করব। জাতীয় সংসদে অন্তর্বর্তী সরকারের সময়কার দুর্নীতির অভিযোগ এবং আওয়ামী লীগ সরকারের আমলের বিভিন্ন অনিয়ম নিয়ে আলোচনার পর নড়েচড়ে বসেছে দুর্নীতি দমন কমিশন। দায়িত্ব নিয়েই নতুন সচিব সাইদুর রহমান খান জানিয়েছেন, সংসদে উত্থাপিত দুর্নীতির অভিযোগগুলো অগ্রাধিকার ভিত্তিতে তদন্ত করা হবে। একই সঙ্গে বর্তমান সরকারের দুর্নীতি বিরোধী অঙ্গীকার বাস্তবায়নে দুদক সক্রিয়ভাবে কাজ করবে বলেও জানান তিনি।
দীর্ঘদিন ধরে দুদকের ভাবমূর্তি নিয়ে যে প্রশ্ন রয়েছে তা দূর করতে সংস্কার ও জবাবদিহিতা বাড়ানোর উদ্যোগ নেয়ার কথাও বলেন নতুন সচিব। প্রায় 5 মাস ধরে কমিশন না থাকায় সংস্থার কার্যক্রমে যে স্থবিরতা তৈরি হয়েছে তা দ্রুত কাটবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। তার মতে নতুন কমিশন নিয়োগ সম্পন্ন হলেই দুদকের তদন্ত ও অভিযান আরও গতিশীল হবে। কীভাবে শুদ্ধতা আনা যায়, আমরা ওই গতানুগতিক ধারা থেকে বেরোয় আসব। প্রকৃত অর্থে দুদকের যেভাবে কর্মকাণ্ড পরিচালনা করা দরকার সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান হিসেবে, আমরা সেটাই নিশ্চিত করার জন্য সর্বাত্মক চেষ্টা নিব। গণতন্ত্র টিকে থাকলে বাংলাদেশ এগিয়ে যাবে, আর স্বৈরাচারের পুনরাবৃত্তি হলে দেশ আবারও পিছিয়ে পড়বে, এই মন্তব্য করেছেন ডিএনসিসি প্রশাসক আব্দুস সালাম। সকালে প্রেস ক্লাবে একটি ফটো এক্সিবিশনের সমাপনী অনুষ্ঠানে তিনি বলেন, গণ অভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল গণতন্ত্র ও জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করা। দীর্ঘ 17 বছর মানুষ নানা সাংবিধানিক ও নাগরিক অধিকার থেকে বঞ্চিত ছিল উল্লেখ করে আব্দুস সালাম বলেন, একটি নির্বাচিত সরকারই জনগণের অধিকার নিশ্চিত করতে পারে। এ সময় প্রধানমন্ত্রী প্রেস সচিব বলেন, 5 আগস্টের পর গঠিত অন্তর্বর্তী সরকারের বিভিন্ন সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করা যেতে পারে, তবে সেই সমালোচনার মাধ্যমে অতীতের ফ্যাসিবাদী শাসনকে বৈধতা দেওয়া উচিত নয়। জানান, রাষ্ট্র পুনর্গঠন একটি সময় সাপেক্ষ প্রক্রিয়া। আন্দোলনে অংশ নেওয়া সবার অবদানের যথাযথ মূল্যায়নে সরকার কাজ করছে বলেও জানান তিনি। যদি গণতন্ত্র বেঁচে থাকে তাহলে বাংলাদেশ বেঁচে থাকবে, আর যদি গণতন্ত্র আবার নস্যাৎ হয়, আবার কোনো কারণে স্বৈরাচার আবার চলে আসে, তাহলে কিন্তু আবার সেই পিছনের দরজায় আমাদের যেতে হবে। এটাও সত্য, সেই সরকারের ব্যর্থতা বলতে গিয়ে কেউ যদি 1.5 দশকের বেশি সময়ের ফ্যাসিবাদী শাসনকে জাস্টিফাই করতে চান, সেটি অবশ্যই মেনে নেওয়ার মতো নয় এবং গ্রহণযোগ্য নয়। রাজধানীর উত্তরখানের এসটিএস এলাকায় দায়িত্বরত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ডিএনসিসির পরিচ্ছন্নতা কর্মীদের উপর হামলার ঘটনায় 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। সকালে স্থানীয় দুর্বৃত্তরা এই হামলা চালায় বলে জানিয়েছে ডিএনসিসি। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান এবং ঢাকা 18 আসনের সংসদ সদস্য এস.এম. জাহাঙ্গীর হোসেন। পরিদর্শন শেষে প্রশাসক সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দেন। পাশাপাশি ভবিষ্যতে দায়িত্ব পালনরত পরিচ্ছন্নতা কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে কঠোর ব্যবস্থা গ্রহণের উপর গুরুত্ব আরোপ করেন। কুয়েত মৈত্রী হাসপাতালে হামলায় আহত পরিচ্ছন্নতা কর্মীদের দেখতে যান এবং খোঁজ খবর নেন তারা। রামরাজ্য তো কায়েম করে কেউ টিকে থাকতে পারবে না। আইন আছে সবার জন্য, আপনার জন্য আইন আছে, আমার জন্য আইন আছে। যদি যে আইনের চোখে যে অপরাধী, তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। এই যে আজকে যে গরিব মানুষগুলো আহত হয়েছে, এখানে যে একটা মানুষ মারা যেত কি হতো, তো এরকম অনেকজন এখানে আহত হয়েছে, সে রোগীগুলো দেখতে আসলাম। আমরা চাই যে দেশে আইনের শাসন আছে, যখন যেখানে যা হবে মব কালচার থেকে বেরোয় এসে বা গায়ের জোরে কিছু করতে পারো না, যে ফেসিবাদী আমলে ছিল। সিয়াম পরিবহনের মালিক আব্দুল্লাহ আল সিয়ামের উপর হামলা ও চাঁদাবাজি বন্ধের দাবিতে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে পরিবহন মালিক সমিতির নেতাকর্মীরা। সকালে গাজীপুরের বাসন এলাকায় কর্মসূচি পালন করা হয়। এ সময় হামলায় জড়িতদের গ্রেফতার ও চাঁদাবাজি বন্ধে 7 দিনের আলটিমেটাম দেয় তারা। মহাখালী আন্তজেলা বাস টার্মিনাল মালিক ঐক্য পরিষদের উদ্যোগে কর্মসূচিতে পরিবহন নেতারা জানান, সম্প্রতি সিয়াম পরিবহনের মালিক আব্দুল্লাহ আল সিয়ামের কাছে 10 লাখ টাকা চাঁদা দাবি করে কয়েকজন। চাঁদা না দেয়ায় তার উপর হামলা ও গাড়ি ভাঙচুর করে চাঁদাবাজরা। আগামী 7 দিনের মধ্যে অপরাধীরা গ্রেফতার না হলে আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। দেশের সর্বস্তরে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই সম্পর্কে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এআই নেভিগেটর চট্টগ্রাম বিভাগের সনদ প্রদান এবং প্রকল্প প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। সেন্ড আ লিটল হোপ এর উদ্যোগে এআই ফর অল এর আওতায় এই আয়োজনে শিক্ষকদের জন্য নতুন উদ্যোগ এআই কনফিডেন্ট কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বিজনেস অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করেন। বিশেষ সেশনে কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ, প্রম্পট ইঞ্জিনিয়ারিং, টিচেবল মেশিন, আধুনিক এআই টুলস, গিগ ইকোনমিতে এআই ভিত্তিক ক্যারিয়ার এবং প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। যদি কর্মশালা যেগুলো হয়, এগুলো আপনার মানে সব বাধা দূর করে দিবে। এআই সিঁড়িতে কেবল কেবল অর্পণ করেছি, এখন আমাকে মনে হচ্ছে যে আমাকে আরও অনেক শিখতে হবে। টু এনশিওর ম্যাক্সিমাম এফিসিয়েন্সি, টু এনশিওর ম্যাক্সিমাম আউটপুট, একটা
সিস্টেমেটিক অর্গানাইজড ট্রেনিং পাওয়ার জন্যই আমাদের কিন্তু এআই ট্রেনিংটা প্রয়োজন। অলমোস্ট 95% স্টুডেন্টসরা এআই ইউজ করে ওয়ান অফ দ্য আইদার টুল বাট ইন এ ভেরি আনপ্রোডাক্টিভ ওয়ে। চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী, চাল, ধানবীজ, সার ও কীটনাশক বিতরণ করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন। বিকেলে বাঁশখালী বাহারছড়া ইউনিয়নে প্রায় 1.5 শতাধিক পরিবারের মাঝে এসব ত্রাণ সামগ্রী তুলে দেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। এ সময় তিনি বলেন, ভারী বৃষ্টি শুরুর পর থেকে মানুষকে নিরাপদ রাখতে নানা উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী। সরকারের পাশাপাশি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। যতদিন না পর্যন্ত দেশের প্রান্তিক জনগণের, সুবিধাবঞ্চিত জনগণের জীবন মানের উন্নয়ন না হবে, ততদিন পর্যন্ত বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়। বিকেএসপির কারাতে বিভাগের 10ম শ্রেণীর শিক্ষার্থী ইয়াসিন আরাফাত জিমের রহস্যজনক মৃত্যুর ঘটনায় 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 7 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। অতিরিক্ত সচিব মাহমুদুল আলম খানকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। প্রাথমিক তথ্যে জানা গেছে, গত রাতে অনুশীলন শেষে ফেরার পথে ক্যাম্পাসের একটি দেয়াল টপকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন ইয়াসিন। বিকেএসপির মতো জায়গায় এমন ঘটনা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। মন্ত্রণালয় জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন, দায়ীদের চিহ্নিতকরণ ও ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে সুপারিশ দিতে কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে। মস্কোয় রেস্তোরাঁয় আত্মঘাতী বিস্ফোরণে হতাহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 21 জনে। শনিবার রাশিয়ার রাজধানীর কোলাহলপূর্ণ এক ইতালিয়ান রেস্তোরাঁয় হয় এই দুর্ঘটনা। রুশ রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে নিরাপত্তা কর্মীরা এই তথ্য নিশ্চিত করে। দুর্ঘটনার সময় রেস্তোরাঁটিতে একটি বেসরকারি অনুষ্ঠান চলছিল। বিস্ফোরক বহনকারী এক নারী রেস্তোরাঁয় প্রবেশের চেষ্টা করলে এক নিরাপত্তা রক্ষী তাকে বাধা দেয়। এ সময় বোমাটি ফেটে যায়। এতে ওই নারী, নিরাপত্তা কর্মী এবং অনুষ্ঠানে আসা এক ব্যক্তি নিহত হন। বোমা হামলার কারণ জানতে শুরু করা হচ্ছে তদন্ত। এই হামলার পেছনে কিয়েভের হাত থাকতে পারে বলে ধারণা করছে অনেকে। দর্শক, এই ছিল সব খবরের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।